আবার বেরিয়ে পড়া, ট্রেনে চড়া। স্টেশনে দেখা অভিষেকের সঙ্গে, আজকের নামই ডিজাইনার। সে বলে, কোথায় যাচ্ছ শর্মিলাদি? আমি বলি, মিমির বাড়ি। গন্তব্য বোঝাতে আমরা তো এমনটাই বলে থাকি। এই রোজকার ভাষা থেকেই যে মানুষটা খুঁজে পায় তার বাড়ির নাম, সে যে আর 5 জনের থেকে একটু আলাদা তা তো বলাই বাহুল্য। বোলপুর স্টেশনে নেমে চললাম হাতিপুকুরের দিকে। সেখানেই শিল্পী মিমি রাধাকৃষ্ণনের বাড়ি। প্রিন্ট মেকিং নিয়ে প্রথমে কলাভবন, তারপর বরোদা থেকে উচ্চতর পড়াশোনা। কলকাতার মেয়ে, কলকাতা, দিল্লি, মুম্বাই, টার্কি, আমেরিকা, পৃথিবীর নানা দেশে নানা এক্সিবিশন, ওয়ার্কশপের পাশাপাশি নানা পুরস্কারে ভূষিত মিমি রাধাকৃষ্ণন। গেট খুলে পুরনো আদলের সবুজ গ্রিলের ঘেরা বারান্দা দিয়ে মিমির বাড়িতে ঢুকলেই একটা প্রশস্ত আরাম বোধ হয়। এসেছি শান্তিনিকেতনে মিমির বাড়িতে, মানে মিমি রাধাকৃষ্ণন। এখানে মিমি দি একজন শিল্পী। আস্তে আস্তে তার সঙ্গে গল্প করব, আপনাদের সঙ্গে পরিচয় করাবো এবং তার অপূর্ব শিল্প সত্তা বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে, সেইগুলো দেখাবো বলেই এই এপিসোড। তাই মিমির বাড়িতে আসা। চলুন গল্প করি মিমি রাধাকৃষ্ণনের সঙ্গে। বুক শেলফের আড়ালে মিমির নিজের কাজের জায়গা। দেওয়ালে সাদা কালো বিয়ের ছবি দেখে দার্শনিক অরিন্দম চক্রবর্তীর একটা কথা মনে পড়ল। অতীতের সঙ্গে সম্পর্ক রাখার জায়গা হলো ঘর। বিস্তৃত বসার ঘর জুড়ে নানা রকম বসার জায়গা, অভিনব দোলনা, বিখ্যাত স্কাল্পটার মিমিদির স্বামীর হাতের কাজ, বুকশেলফ দিয়ে কাজের জায়গা, পার্টিশন, সবেতেই শৈল্পিক ছোঁয়া থাকবে, সেটা তো স্বাভাবিক। এই সমগ্র অন্দরসাজের মধ্যে কোথাও কোনো দেখনদারি নেই। দেওয়ালে, মেঝের কোণায়, আলমারির মাথায় যেখানে যা আছে সবটাই একান্ত স্বাভাবিক এবং অভ্যর্থ। এসেছি মিমিদির বাড়িতে। বাড়ি তো সুন্দর বটেই, শিল্পী মানুষের বাড়ি সুন্দর হবে সেটা স্বাভাবিক, কিন্তু এই বারান্দা, আমি বললাম এসেই যে এটা হচ্ছে নিষ্কর্মার বারান্দা। একটুও কাজ করতে ইচ্ছে করছে না। পাতা ঝরার সময় পাতাগুলো ঝরে ঝরে এসে বারান্দায় পড়ছে, চারিদিকে ফুল। তুমি একটু বলো যে শান্তিনিকেতনের এই বাড়ি বা তোমার শান্তিনিকেতনে বেড়ে ওঠা কিরকম ভাবে, কি? কলাভবনে ভর্তি হয়েছিলাম 51 বছর আগে। বুঝতে পারছো 51 বছরে সবকিছুই কত তফাৎ হয়েছে। যেরকম এই রাস্তার তো কোনো প্রশ্নই ছিল না। আমি হস্টেল থেকে, আমার ওই কোণে আনন্দ সদনে হস্টেলে থাকতাম, এই কোণে আমার দিদির বাড়ি। এখানে যে আসতাম একটা গাড়ি ছিল না, ফাঁকা রাস্তা এরকম আসতাম। এখন তো কথাই বলা যায় না। আওয়াজ, আর রিক্সা তো এখন উঠে গেছে, রিক্সা উঠে গেছে, আর গাড়ির সংখ্যা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। আমাদের সময় পূর্ণিমার দিনে আলোটা বন্ধ করে দেওয়া হতো, যাতে ওই আলো, হ্যাঁ, চাঁদের আলো পড়তো। রাস্তাতে তো বাঁধানো ছিল না, তাতে কি চমৎকার পথ দেখা যেত। আর এখন রাত্রিরে শুতে গেলে পর্দা টেনে শুতে হয়, এত বাইরের আলো। তুমি জন্মেছো কোথায়? কলকাতায়। কলকাতায় পড়েছি কলাভবনে। যখন আমি এলাম, কি সব দিকপালদের কাছে হাতে খড়ি হয়েছে। তোমার মধ্যে তাদের কি প্রভাব সেটা একটু বলো। প্রভাব বলতে দেখো, এক একটা পার্সোনালিটির সামনে দাঁড়ালে তাদের থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, মানে তাদের মতন এত কর্মী
আর এত মানে কাজকে ভালোবাসা এবং সত্যি কথা সেটাই বলতে তো নির্লোভ পেয়েছে। যেটাকে বলে, মানে এক্সটার্নাল ভ্যালিডেশনের কোনো প্রয়োজনই নেই, কোনো যেটা খ্যাতির জন্য তারা মাথা কুটতেন না, পয়সার জন্য করতেন না। এত সাদাসিধে অনাড়ম্বর জীবনযাপন, এগুলো কি শিক্ষার না? আমি শুধু সোমনাথদার কথা না, কেন সেই বলবো? সময়টা তুমি সেই যেটা সময়টা, বললে যে কখনো কেউ অসুস্থ হয়ে পড়লে আমাদের ডিউটি হতো, জানো, তার যে বাড়ি- তাদের হ্যাঁ। এগুলো তো জীবনে একটা বড় শিক্ষা, আমরা বলো, যে রাত্রি সবাইকে রাত্রি নিয়ে জাগতাম। চলা, সেইটা একটা মস্ত এই জিনিস। তো। দুটো জিনিস জানবা, একটা হচ্ছে বড়দা যাওয়া তোমার, সেটা কিরকম, কখন কি গেলে, আর দ্বিতীয়ত রাধাদার সঙ্গে কোথায় দেখা, কোথায় প্রেম, এগুলো সব জানতে হবে। রাধাদার আমি ক্লাসমেট, আমরা একসঙ্গে ফার্স্ট ইয়ারে ঢুকেছিলাম। আমাদের আচ্ছা। ফার্স্ট ইয়ারে তখন 13 জন মেয়ে 13 জন ছেলে। তো শিবকুমার আর রাধা ওরা এলো কেরালা থেকে, একটা শব্দ বাংলা বলতে পারতো না, দুজন এরকম একসঙ্গে থাকতো। কি প্রেম অপ্রেম আমি সেটা কথা বলতে পারবো না। কিন্তু কি ভাষায় কমিউনিকেট করতে তখন কোনো কমিউনিকেশনই ছিল না, সে হয়তো দেখেই যেত, আমি তো জানতামই না কে দেখছে, ওরকম। তারপরে আমার মনে হলো আমি বহু বছর এখানে এবং এত পরিচিত জায়গা সবকিছু, আমি এখান থেকে একটু বেরোবো। বরোদা গেলাম। তার আগে কেজি সুব্রমণ্যম এখানে এসেছিলেন, কলা ভবন থেকে ডাকা হয়েছিল ভিজিটিং প্রফেসর। আমি তারপরে ন্যাশনাল স্কলারশিপ অ্যাপ্লাই করলাম, ওনার থেকে অ্যাপ্লাই করলাম, তখন বরোদায় ওনার আন্ডারেই দুজন দিকপালকে আমি হ্যাঁ, পেলাম মাস্টারমশাই হ্যাঁ। হিসেবে না। আমি বরোদায় গেলাম, রাধা এখানে ফাইন করলোর, এখান থেকে করার পরে তারপরে গরি গ্রান্ট, একটা ললিত কলা একাডেমি সে বছর প্রথম একটা স্কলারশিপ করেছিল, খুবই ভালো, মানে সেই সময়কার কথা বলছি, 79-80-তে 1000 টাকা, সে মানে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ওখানে চলে গেল। তো আমি একটা চাকরি নিয়ে চলে গেলাম মাসুরি। আচ্ছা, সেটা কোন সালে? 82 ওইরকম। 82 চারিদিকে বরফ তখন মাত্র শেষে গলছে, আমি তো কোলাপুরি চপ্পল আর শাড়ি পরে গিয়ে হাজির হলাম। যাই হোক, ওখানে কয়েক মাস ছিলাম, তারপরে আবার দিল্লিতে চলে এলাম। তখন থেকে একসঙ্গে থাকা শুরু হলো। রাধার তখন স্কলারশিপ শেষ হয়ে গেছে, তখন তো জানো সেই সময় ভীষণ পরিশ্রমের জীবন ছিল না। তোমাদের বিয়ে কবে, কোন সালে? 83। আমি স্কুলে পড়াতাম তখন, বালভাতি এফও স্কুলে, আর রাধা তখন ফেলোশিপ। স্কুলের পরে আমি চলে যেতাম গাড়িতে, গাড়ি থেকে কাজকর্ম করে টোরে সন্ধ্যেবেলা ফিরতাম। অনেক পরে আমার ছেলে যখন বেশ বড় টড় হলো, সেরকম রাধারও তুমি জানো নামটা কেটা ওটা ব্যস্ততা বাড়তে লাগলো। আর সেই সময় থেকে আমি লেখালেখি শুরু করলাম। আর এখন তো তোমার লেখাটা বেশ অনেকটা সময়, অনেকগুলো বই তোমার বেরিয়েছে, এবং অনেক লেখাটা না আমার মানে ঠিক বইয়ের জন্য বলবো না, আমি লিখতেই থাকি, লিখতেই থাকি। আচ্ছা, তুমি কি রোজ নিয়মিত লেখো? যে ওরে বাবা, ভীষণ। হ্যাঁ, টেবিলে গিয়ে বসলে যেন বড় আরাম। ছবি আঁকাটা তো আমার পেশাও বলতে পারো না, ওটা তার মধ্যে তো অনেক কিছু প্রসিডিওর থাকে। লেখার তো সেটা না, লেখাটা একটা নেশার মতন। খাবার পরিবেশনেও কি যত্ন, রুটি সবজি স্যালাড ডিমের ডালনা যাই দেওয়া হোক না কেন, কি সুন্দর করে সাজানো, জলে গাছের লেবু পাতা, সবের মধ্যে একটা আন্তরিক শিল্পের ছোঁয়া। মানে বলছি, এই বাড়িটা তোমাদের কতদিনের? এটা হলো 14 বছর। আর মিমির বাড়ির নামটা তোমারই দেওয়া নিশ্চয়ই? মিমির বাড়ি গোড়া থেকে, আমি মানে যখন বাড়ি হয়নি তখন থেকেই দেওয়া বলতে পারো। দেখো, যেই বলবে না কেন কোথায় উড়ান বাতান যা নামটি, কোথায় যাচ্ছ? মিমির বাড়ি। সোমনাথ ধর আমার মাস্টারমশাই, আমি তো গ্রাফিক্স করেছি, প্রিন্ট মেকিং, ওনার আন্ডারে কাজ করেছি আমি। তারপরে বরোদায় গেছি, তখন কেজি সুব্রমণ্যম ছিলেন আমার মাস্টারমশাই। দরজা দিয়ে ঢুকেই বাঁ দিকের দেওয়ালে চোখে পড়বে ইরান থেকে আনা পুঁথির পুতুল। সায়র বীথির দিকে ঘুরতে ঘুরতে অনেক তাল গাছ চোখে পড়ে, এবং কোনো এক সময় সেখান থেকে তাল ফোপড়া কুড়িয়ে এনেছিল মিমি, নিজে হাতে বানিয়ে ফেলেছে মেছো ভূত। ড্রেসিং টেবিলের পাশে ঘুম পাড়ানো পুতুল পরি, কোথায় বেড়াতে গেছিল নিয়ে এসছে। এই বাড়ি ঘুরতে ঘুরতে বারবার মনে হয় যে একটা নির্মাণ বিনির্মাণ কল্পনার জায়গা এই ঘর, নিজেকে পুনর্নির্মাণের জায়গা
মিমির বাড়ি। এ তো আমাদের ছোটবেলাকার জিনিস। হ্যাঁ, বেনারসে মনে আছে হ্যাঁ। এরকম নিত, কিন্তু এটা এনেছে কিন্তু স্পেন থেকে। সব দেশেরই আছে, সব দেশে আমরা ছোটবেলায় সত্যি কথা তো না, ওটা দেখে হঠাৎ করে মনে পড়লো। আজকাল তো আর পাই না, না একদম পাওয়া যায় না। এখনো ওদের ওখানে কাঠের কাজ আছে। মুরগি তো সবসময় দানা খায়, সব জায়গাতেই খায়। এইটা ইন্টারেস্ট, হ্যাঁ, এইটাতে করাটা ম্যাগনেট তো থাকেই। তুমি কত ফ্রিজের গায়ে কত লাগাবে, পুরো ভর্তি হয়ে যাবে। তো একটা এনামেলের থালা নিয়ে, মানে কলাইয়ের থালা, এগুলো তো এখন ফ্যাশন হয়েছে আবার খুব। সেই স্কাল্পচারের, আমার হাজবেন্ড সব স্কাল্পচারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। খুব নামকরা ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশগুপ্ত, আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু, তার তোলা। আর এগুলো তো আমার কাজ, অনেক কাল আগে লিথোগ্রাফ পার্টি সিরিজের। যেহেতু বেশি পুরনো হলে আরো বেশি মায়া থাকে, তো সেটা রয়েছে। অরিন্দমের মতোই মিমিও একই সুরে বলেন, পুরাতনের বড় মায়া, জানো তো। এটা রবীন্দ্রনাথ নিজের সাইন করা, জানো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর লেখার মঙ্কুতে। রাত্রিরে নিচে যাই না তো, এখানে আমি ছবির কাজ করি, মেইনলি গ্রাফিক্স এর কাজ। আমি পেছন থেকে দেখছি ব্লাউজের পিঠে হাতে কি সুন্দর সূক্ষ্ম কাজ, নিজের হাতে করা। কাগজগুলো তৈরি করে, যেটা নিজে খুব সেলাই করি, সেই খুব ফ্লেক্সিবল তো নিজের তৈরি কাগজ, তার সাথে স্টিচ, তার সাথে ড্রয়িং করে ছোট মিনিয়েচার ফর্মে ডিটেইলিং এর কাজ, খুব সুন্দর। এমনকি এক একটা সময় তোমার ম্যাগনিফাইং গ্লাসও লাগবে। এগুলো দেখে না মনে পড়ছে যে একদম ছোটবেলায় বোধহয় কেজি 2 তে পড়ি, সেই রকম সময় প্রথম রান স্টিচ শেখাতো পোস্ট কার্ডে, ফুটো ফুটো করে দিতেন টিচাররা, শুধু ওইটুকুন একটু সেলাই করা, সেই জিনিসটার। এইরকম ছোট ছোট নানান মানুষের সঙ্গে, ভালো লাগার মানুষের সঙ্গে, গুণী মানুষের সঙ্গে আলাপ আলোচনা আপনাদের জন্য শেয়ার করব, দেখাবো। দেখতে থাকুন ফুড ফেরিস্তা।